সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো রক্তরোগ সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, কি কি রক্তরোগ রয়েছে? রক্ত হলো আমাদের শরীরের হৃৎপিণ্ড থেকে, যেটি হার্ট থেকে ধমনির মাধ্যমে সারা শরীরে যায় এবং শিরা উপশিরার মাধ্যমে আবার ধমনির মধ্যে ফেরত আসে। তো এই যে রক্তের অনেকগুলো কার্যকারিতা আছে। একটা হলো ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট কী করে? অক্সিজেন ট্রান্সপোর্ট করে, ভিটামিন ট্রান্সপোর্ট করে, হরমোন ট্রান্সপোর্ট করে এবং আবার সেটাকে পরিশুদ্ধ করে ওয়াস্টেজ প্রোডাক্ট যেগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, সেগুলো শরীরের বিভিন্ন অংশ থেকে নিয়ে রক্তের মাধ্যমে সেটা বাইরে চলে যায়। দিস ইজ কল্ড ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে প্রোটেকশন করে আমাদের বডিকে। কি প্রোটেকশন করে? রক্তের মাঝে 3 ধরনের সেল থাকে। একটা হলো রেড ব্লাড সেল, দ্যাট ইজ লোহিত কণিকা, হোয়াইট ব্লাড সেল শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। এই 3টার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে প্রোটেকশন করে। তারপরে বডিকে রেগুলেট করে। কীরকম রেগুলেট করে রক্তটা? যেমন আমাদের শরীরে ব্লাড প্রেশার মেনটেন করে, ইন্টারনাল হোমিওস্টেসিস যেটাকে বলে মানে পিএইচ এবং অস্ফরিক প্রেশার, এগুলো মেনটেন করে। এইগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন আমাদের বিভিন্ন সিস্টেমের উপরে, যেমন রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটিলেট এবং একটা আছে ক্লটিং সিস্টেম, এগুলোর মধ্যে ডিফেক্ট হয়। তখন কোনোটার একটির মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন তাকে আমরা রক্তরোগ বলবো। স্যার, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এই 3 ধরনের কোষের নিশ্চয়ই ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেগুলো কি কি? ম্যাক্সিমাম যেগুলো আমরা পেয়ে থাকি সেটা হলো আপনার রেড ব্লাড সেলের সমস্যা। আচ্ছা আচ্ছা। এটা কীরকম হয়? যে রক্ত স্বল্পতা, যেটাকে বলে আমরা এনিমিয়া বলতে গেলে ম্যাক্সিমাম লোকেরই, স্পেশালি মেয়েদের এনিমিয়া হয়ে পেয়েই থাকে আমরা, রক্ত স্বল্পতা। এটার অনেকগুলো কারণ থাকে এই রক্ত স্বল্পতার জন্য। কীরকম কারণ থাকে? যেমন ভিটামিনস, যেগুলো নিউট্রিয়েন্ট রক্ত তৈরির জন্য প্রয়োজন হয়, সেগুলোর যদি অভাব হয় তখন রক্তশূন্যতা ডেভেলপ করে। স্পেশালি আমাদের দেশে কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি। প্রয়োজনের তুলনায় আয়রন আমরা কম খেয়ে থাকি। তারপরেও আমরা যেটুকু আয়রন আমরা খাই তার অনলি 10% শরীরে সেটা অ্যাবজর্ব হয়, বাকি 90% চলে যায়। তারপরে আবার অনেকগুলো সিস্টেম আছে, মেকানিজম আছে যার জন্য আয়রনটা কম অ্যাবজর্ব হয়। যেমন কাদের কম অবজার্ভ হয়? যেমন যারা বেশি চা খায় বা বেশি কফি খায় বা অনেক সময় আমরা পান জর্দা খায়, পান সুপারি খায়, তাদের শরীরেও আয়রনটা কম অ্যাবজর্ব হয়। তখন তাদের আয়রন ডেফিসিয়েন্সি এলিমেন্ট ডেভেলপ করে। আচ্ছা, এটা মোস্ট কমন। তারপরে আরবিসির একটা জিনিস মানে থ্যালাসেমিয়া, যেটা মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার। আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি এখন। আগে হয়তো রোগ ডায়াগনোসিস হতো না, যার ফলে মানুষ বুঝতে পারে নাই, কিন্তু এখন আমরা থ্যালাসেমিয়া অনেক রোগী পেয়ে যাই। তো মেনলি এই দুটোই আরবিসিতে সমস্যা হয়। যে আর কি হইতে পারে? অনেক সময় মনে করেন যে যেটা রেয়ার, যেটা আরবিসি অনেক সময় শরীরে বেড়ে যায়, যেটাকে বলে আমরা পলিসাইথেমিয়া, অনেক বেড়ে যায় আরবিসি। তখন তাদের শরীরের চোখ লাল হয়ে যায়, মাথা ফনমন করে, অনেক সমস্যা হয়। আরবিসিতে সাধারণত আমরা এই ডিফিটগুলোই পাই মেনলি। আচ্ছা, আর যদি শ্বেত রক্তকণিকা বলি তাহলে শ্বেত রক্তকণিকা অনেক হইতে পারে। যেমন মেনলি হয় কি আমাদের মনে করেন খুব কমন যেটা, যদি কোনো ইনফেকশন হয় তাহলে সেটা কাউন্টটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। তারপরে আর কি হইতে পারে? সেটা থেকে আমরা ব্লাড ক্যান্সার ডেভেলপ করি, ক্যান্সার ডেভেলপ মোস্টলি। তাহলে আর কি হইতে পারে? মনে করেন যে এটা অনেক সময় তৈরি হয় না, যদি আমাদের বোন মেরুতে যদি এটা তৈরি না হয় তখন সেটা আমরা তাকে বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে।
তো মোস্ট আমরা ধরেন প্লাস্টিক অ্যানিমিয়া অনেক পেশেন্ট আমরা পাই, প্লাস ব্লাড ক্যান্সারে তো আর কোনো ঠিকানাই নেই, আছে। অনেক ধরনের ব্লাড ক্যান্সারের রোগী আমরা পাই। আচ্ছা, আর প্লেটলেটের ক্ষেত্রে ইদানিং প্লেটলেটের ক্ষেত্রে ইদানিং হয় কি, যেমন ইদানিং আমাদের দেশে এখন কমন যে প্রবলেমটা, যেটা যেমন ফিভার, ভাইরাল ফিভার থেকে যেটা হচ্ছে, ভাইরাল ফিভার থেকে প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়। প্রতিদিন আমরা পাচ্ছি ভাইরাল ফিভার থেকে প্লেটলেট কমে যাওয়া। প্লেটলেট কমে গেলে কি হয়, রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ কোথা দিয়ে রক্ত যায়, যেমন স্পেশালি আমাদের যে ডেঙ্গু জ্বর হচ্ছে এখন, মেনলি আমাদের শরীরে চামড়ার ভিতরে ছোটো ছোটো দাগ পড়ে যায়, রক্তক্ষরণ হয়, অথবা দাঁত দিয়ে রক্ত পড়ে, অথবা প্রস্রাবের সাথে রক্ত যায়, শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত যেতে পারে। এটা প্লেটলেটের জন্য সাধারণত সেই প্রবলেমটা হয়। তো প্লেটলেট আরেকটা সমস্যা আছে, প্লেট কাউন্ট অনেক সময় বেড়ে যায়। আমরা বলি থ্রম্বোসাইটোসিস, যেটি অনেক বেশিবার কাউন্ট বেড়ে যায়। আচ্ছা, অথবা পলিসাইথেমিয়া, যেটা বললাম, পলিসাইথেমিয়া হলে ডাব্লিউবিসি কাউন্ট, আরবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট সবগুলোই বেড়ে যায়। স্যার পলিসাইথেমিয়া যদি কারো হয়ে থাকে এর কি চিকিৎসা রয়েছে? পলিসাইথেমিয়ার জন্য আমরা ধরেন বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করি, মনে করেন তাদের যাদের যে কাউন্টটা আছে সেটা কমিয়ে রাখার জন্য আমরা প্রথম ডায়াগনোসিস করার জন্য কতগুলো টেস্ট করি। ডায়াগনোসিস করার পরে যখন কনফার্ম হই যে তার সবগুলো এলিমেন্টসই বেড়ে গেছে, তখন আমরা কতগুলো ড্রাগ ইউজ করি, সেই ড্রাগের মাধ্যমে কমিয়ে ফেলি। অথবা আমরা অনেক সময় রোগীকে বলি ব্লাড ডোনেট করার জন্য, ব্লাড শরীরে ব্লাড লেটিং করে দিই, ব্লাড টেনে বের করে দেওয়া হয় অনেক সময়। তো কতগুলো মোটামুটি চিকিৎসা এখন ভেনিসেকশন যেটা বলা হয়, তো মোটামুটি আমাদের এখন চিকিৎসা পলিসাইথেমিয়ার অনেক রোগী আমাদের ভালো হচ্ছে, সমস্যা তেমন একটা হয় না। তো এটি কি আসলে যেমন থ্যালাসেমিয়াতে আসলে যদি ট্রান্সপ্লান্ট না করা হয় আজীবনই একটা ব্লাড ট্রান্সফিউশন করতে হয় এবং নানা ধরনের কমপ্লিকেশন হয়, তো এটি ভেনিসেকশনের ক্ষেত্রেও কি একই রকম কিনা? এটি কি সারা জীবন করে যেতে হবে? সারা জীবন করে যেতে হয় না, আমরা এক সময় দেখেছি আমরা পেশেন্ট ভালো হয়ে যায়, মেডিসিনের উপর ভালো হয়ে যায়, সারা জীবন করতে হয়। আচ্ছা, তো থ্যালাসেমিয়াও তো একটি রক্তরোগ, এটি আসলে যদি আমরা একটু জানতে পারি যে আসলে থ্যালাসেমিয়া কি বা কি হয় এক্ষেত্রে? থ্যালাসেমিয়াটা এটা আমাদের এখন আমরা দেখছি আমাদের যে ব্লাড ডিজিজ হয়, এবং নর্মালি 8 to 10% অফ দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি এই থ্যালাসেমিয়া বহন করে। থ্যালাসেমিয়া রোগটা হলো দুই রকমের, একটা বলি আমরা বাহক, আর একটা বলি ডিজিজ রোগ। যদি অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিনটা থাকে সেটা যদি 50%-এর কম থাকে, তখন সেটাকে বলি আমরা ট্রেড বা বাহক। 50%-এর বেশি যদি থাকে তখন সেটাকে বলি আমরা ডিজিজ, অর্থাৎ ক্যারিয়ার আর ডিজিজ বলা হয়। তো অ্যাকচুয়ালি এই ডিজিজটার পার্মানেন্ট রেমেডি বলতে তেমন এখনও হয়নি, যেটা আপনার বলে জিন থেরাপি অথবা আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা খুব কম হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য। তো থ্যালাসেমিয়ার জন্য আমরা মেইনলি কতগুলো জিনিস মেনটেন করতে হয়। আমরা কিছু ড্রাগ দিই যাতে এই অ্যাবনর্মাল যেটা আমরা হিমোগ্লোবিনটা আছে সেটা যাতে কম তৈরি হয়, প্লাস রেড সেলগুলো যাতে কম ডিস্ট্রয় হয়, ডিস্ট্রাকশন হয়, ভেঙে যায়, আর্লি ভেঙে যায় সেলগুলো। তার জন্য আমরা কতগুলো মেডিসিন অ্যাডভাইস করি। আর স্পেশালি কতগুলো আমরা যে প্রবলেমটা হয় থ্যালাসেমিয়াতে, সেটা হলো যে আপনার আয়রন ডিপোজিশন হয়, এক্সেস ব্লাড ভাঙার জন্য, আরবিসি ভাঙার জন্য আয়রন ওভারলোড হয়ে তখন দেখা যায় হিমোক্রোমাটোসিস ডেভেলপ করে। স্পেশালি মনে করেন আপনার কিডনিতে, লিভারে, হার্টে, বডি বিভিন্ন অর্গানে জমে এবং সমস্যা হতে পারে। এই যে আয়রন ডেফিসিয়েন্সি একটা কমন সমস্যা, এবং এটি আমাদের দেশের নারীদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়, এবং গর্ভবতী মায়েরা যারা আছেন তারাও এই সমস্যায় ভুগছেন, এবং যাদের মাল্টিপল প্রেগন্যান্সি আছে তারাও এই ধরনের সমস্যায় পোস্ট প্রেগন্যান্সিতে ভুগছেন। তাদের জন্য আসলে আপনার প্রিভেন্টিভ কোনো উপদেশ বা প্রতিরোধমূলক কোনো উপদেশ থাকবে কিনা? আয়রন ডেফিসিয়েন্সি এর মেইন কারণ হলো মনে করেন যে লেস ইনটেক। প্রধান কারণটা হলো যে কম খায়। আচ্ছা, মহিলারা অনেক সময় তাদের মানে ওয়েট কমাতে গিয়ে, ডায়েট প্ল্যান করতে গিয়ে এরা অ্যাকচুয়ালি কম খায়, এবং অনেকেই শাকসবজি আজকাল খেতে চায় না, ভেজিটেবলস খেতে চায় না। তারপরে ধরেন আয়রন যেসব খাবারে থাকে, যেমন আমরা মেনলি অল্প যেগুলো মার্কেটে পাওয়া যায়, যেমন কচু শাক, অনেক আয়রন থাকে। আচ্ছা, আয়রন থাকে, কিন্তু সেগুলো আমাদের আজকাল মানুষ খায় কিনা আমার সন্দেহ আছে। তারপরে ধরেন যে আমরা যেগুলো ফ্রুটস কতগুলো আছে, পেয়ারা, কলা, এগুলোতে অনেক আয়রন থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো যদি ঠিক প্রপারলি খায় এবং ঠিকমতো যদি মেনটেন করে, তাহলে আয়রন কম হওয়ার কথা না।
আচ্ছা তাছাড়া কতগুলো আজকাল আমাদের যে আগে ছিল আমাদের ওয়ার্ম ইনফেস্টেশন, আচ্ছা ওয়ার্ম ইনফেস্টেশন হলে অনেক আয়রন চলে যেত, কিন্তু এখন মোটামুটি সেটা আমাদের দেশে খুবই রেয়ারলি পাওয়া যায় যে ওয়ার্ম ইনফেস্টেশনে হয়ে হুকওয়ার্ম হয়ে। এছাড়াও যে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং তো আছেই, হয়তো এছাড়া তো এটা আসতেছে, ওটা তো আসেই, মানে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং আছে, তারপরে ডিউরিং ডেলিভারির সময় ব্লিডিং হয়, সে যে পরিমাণটা আয়রন থাকা তা উচিত সেটা হয়তো তার মানে লেভেলে একটা আসে না, যার ফলে প্রায়ই মহিলাদের আপনার আয়রন ডেফিসিয়েন্সি থেকে যায়। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ট্রিটমেন্ট করা কঠিন নয়, খুবই সহজ। আমরা যদি দেখি যে আয়রন এবং ট্রান্সফেরিন লেভেল খুব কম থাকে তখন ইন্ট্রাভেনাস আয়রন দিই। ইন্ট্রাভেনাস আয়রন দিলে মোটামুটি কিউর হয়ে যায়, পরে তাদেরকে ওরালি আমরা কিছু মেডিসিন খাইতে বলি, আয়রন ট্যাবলেট খাইতে বলি। স্যার, আয়রন ট্যাবলেট খাওয়ার পরে অনেকেই কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ফেপে থাকা, বমি বমি ভাব হওয়া, এই ধরনের সমস্যাগুলো বলে থাকেন। তো এর ভয়ে অনেকে আসলে এই ধরনের ওরাল মেডিকেশন অ্যাভয়েড করেন। না, অ্যাকচুয়ালি শুধু আপনার যে মেডিসিনটাই দায়ী তা না, এদের ফুড হ্যাবিটটা অনেক সময় তার সাথে জড়িত থাকে, যার জন্য তারা মনে করেন যে হয়তো প্রপারলি টাইমলি খায় না, বা এটা সে এমন কিছু খায় যেটাতে ইনডাইজেশন হওয়ার পসিবিলিটি থাকে। তো আয়রনের সাধারণ অনেকের হয়, কনস্টিপেশন হইতে পারে, তো এটা তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, মোটামুটি খাবারটা যদি মনে করেন যে একটু পানি বেশি খায় বা ভেজিটেবলস খায় তখন ওগুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই ধরনের ওরাল যে আয়রন সাপ্লিমেন্টেশন, এটা আসলে কতদিন খেতে হয়? এটা আপনার মানে দীর্ঘদিন খেতে হবে। এটা বললাম মুশকিল করতে হলে তার যদি আয়রন লেভেলটা যদি নর্মাল চলে আসে তখন তো স্টপ করা যাবে। কিন্তু দেখা যায় কি তারা মনে করেন আয়রন লেভেলটা শরীরে নর্মাল হইতে অনেক সময় লাগে, যেহেতু তাদের মানে স্পেশাল মেইন প্রবলেম হয় আয়রন অ্যাবজর্পশন কম হয় এবং পরিমাণটাও কম খায়। বাচ্চাদের ক্ষেত্রে কি আসলে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় কিনা? দেখা যায়, এটা খুব রেয়ার, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খুব কম। তো তখন তাদেরকে আমরা আয়রন জাতীয় কিছু সিরাপ বা সাপ্লিমেন্ট আছে, সাসপেনশন আছে, সেগুলো আমরা অ্যাডভাইস। স্যার, ডেঙ্গুর সাথে প্লাটিলেটের সম্পর্ক এবং প্লাটলেট ট্রান্সফিউশন অ্যাজ ওয়েল অ্যাজ পাপায়া থেকে অরিজিনেটেড হার্বাল মেডিকেশন কিংবা পেঁপে পাতার রস, এগুলো খাওয়ার যে প্রবণতা এটি কিন্তু আছে, সেটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? যেহেতু হার্বাল মেডিসিন খায় আমরা নিষেধ করি না, আপনি খেতে চাইলে খান, কিন্তু কথা হলো তেমন কোনো স্পেসিফিক বেনিফিট হয় বলে আমার মনে হয় না। সেই জন্য আমরা মনে করেন প্লেটলেট যদি স্পেশালি অ্যাকিউটলি কমে যায়, যেমন যদি ডেঙ্গু ফিভার, তখন আমরা প্লেটলেট ট্রান্সফিউশন আমাদের করতে হয়, এটা আমাদের মেইনও। আর লং টার্মে যেগুলো হয় সেগুলোর জন্য আমরা কতগুলো প্লেটলেট ইনক্রিজ করার জন্য ড্রাগ এখন ইজিলি অ্যাভেলেবল, যদিও কস্টলি, ইজিলি অ্যাভেলেবল, সেগুলোতে অনেক কাজ হয়। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি তো থাকা সম্ভব না। আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না। আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম। এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে, যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য, রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই, যেটি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি। আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না, যেটি সবচাইতে জরুরি। আপনি কষ্ট করে খেলেন, অরেঞ্জ করলেন, আপনি সব কিছুই করলেন, কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই। অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম, আমরা ডিম খাচ্ছি, কিন্তু এই ধরনের ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন, এই যে আপনি একটা চা খেলেন, আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন, এত এক্সপেন্সিভ, হয়তো ডিম খেলেন, কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ব হলো না, তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না। তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো? আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেইনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে। সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন, অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না রাখাটা সবচেয়ে হেলদি। তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো। যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্পশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো।
তাতে হবে কি, আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন। খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায়? আর আমরা জানি আয়রন কন্টেনিং খাবারের ভিতরে গরুর মাংস, কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি, কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গাঢ় সবুজ শাক, স্পেশালি কচু শাক, এখন শাকও খুব এক্সপেন্সিভ কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায়। যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি। এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন, একটু রান্না করেও করতে পারেন, একটু ঝোল করে করতে পারেন, কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু, ভিটামিন সির জন্য। এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুবার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ, এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে। এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট খাবারগুলো রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন। যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ খাবারগুলো খাচ্ছি, একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন, যেরকম আনারের জুস খেতে পারেন, একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন, এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে, কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেটেড হয়ে যাই, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি। তো শরীরের জন্য আপনি যদি একটা ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন, প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় আর পড়তে হবে না। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমি দর্শকদেরকে অনুরোধ করব, আপনাদের যারা স্পেশালি গ্রোয়িং এজ আছে সেই সব ছেলে মেয়েদের জন্য খাবারের জন্য একটা নির্দিষ্ট লেভেলে স্পেশালি ভেজিটেবলস আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ ভেজিটেবলসের মধ্যে আমাদের অনেক ভিটামিনস থাকে যেগুলো রক্ত তৈরির জন্য সাহায্য করে। যেমন ধরুন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন B12, এগুলো রক্ত উৎপাদন তৈরির জন্য সহায়তা করে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা গ্রোয়িং চিলড্রেন আছে তাদেরকে ভেজিটেবলসগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল রক্তরোগ সমস্যা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তো সারা পৃথিবীতে সার্বিকভাবে যেমন লিভার ক্যান্সার একটা বড় উদাহরণ, যেটা হ্যাপাটাইটিস B এবং C ভাইরাসের কারণে কিন্তু আমরা জানি যে আমাদের লিভার ক্যান্সার, আপনি যদি চেম্বারে বসেন তাহলে দেখবেন যে এটা লিভার ক্যান্সার রোগী, প্রতিদিন লিভার ক্যান্সারে পাচ্ছি আমি। তো এটা আমার কাছে মনে খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন যে আমরা কি পরিমাণ রুগী, এত রুগী পাচ্ছি। এবং সবচেয়ে বেশি অ্যালার্মিং হলো আমাদের ইয়াংদের মধ্যে, ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আমাদের ক্যান্সারের হার বড়দের মধ্যে যেরকম বাড়ছে, হার যেরকম ইয়াংদের মধ্যে একই হারে ক্যান্সার বাড়ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।